বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল পর্যন্ত 31 পর্যন্ত আমরা অবস্থান করেছিলাম। মাঝখানে আমরা 29 এবং 30-এর কটা আমরা গ্যাপ, এখানে এই স্লাইডটি না থাকার কারণে আমরা ক্লাস নিতে পারিনি। আমরা এই আজকে রাতের ক্লাসটা আমি নিতে পারবো না, কিন্তু এই ক্লাসটি রাতের ক্লাস হিসেবে গণ্য হচ্ছে এবং আপনারা যারা উপস্থিত থাকবেন সারাটাই ক্লাস হবে। আপনারা সবাই যারা যারা উপস্থিত থাকবেন, এই জিল্লু, রাজু বা যারা যারা থাকবেন, রফিক, আপনারা সবাই মিলে শাহরুল যারা থাকবেন এই পুলিশ আইন আজকে পর্যন্ত যত আলোচনা সারাদিন আপনারা পড়বেন, পড়ে প্রথম দিক থেকে রিভিশন করবেন। আমি দুইটা লিঙ্ক, পরপর দুইটা লিঙ্ক দেবো ক্লাসে থেকেই। ক্লাসে থেকে দুইটা লিঙ্ক দেবো, সারাটা থেকে 10টা পর্যন্ত চেষ্টা করবেন আর পুলিশ আইন রিভিশন দেবেন। কালকে আমাদের লাস্ট ক্লাস পুলিশ আইন, আমরা পরীক্ষা নেওয়ার পর আমি আবার ক্লাস নেব। তো আমরা দেখি একটু আহ 29 ধারাটা আমরা এখানে একটু দেখে নিই, যে এটা একটু ইম্পর্টেন্ট একটা ধারা। লেখা দেখা যায়, জিল্লু ভাই জি দেখা স্যার। যায়? আচ্ছা, যাচ্ছে স্যার। এখানে যায় আহ, স্যার। পুলিশের পুলিশের সুনির্দিষ্ট কিছু অভিযোগের কারণে মনোযোগ দেন। এই 29 ধারাকে মনে রাখার জন্য এবং এটাকে অনেকেই এখানে কিছু পেজ থাকার কারণে এই 29 ধারা, 23 ধারা ভুলে, সহজ হওয়ার পরে ভুলে যান। 29 ধারা তো অনেকেই পারে না, আমি নিজেও মাঝে মাঝে ভুল করি। এই 29 ধারাটা হচ্ছে যে পুলিশের সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে, সুনির্দিষ্ট কোনো কিছু যদি অপরাধ, যদি সে নিমূলিত, এই নিমূলিত যে বিষয়গুলো রয়েছে এইগুলো অপরাধ করে, কোনো পালনে শৈথল্য দেখায়, বা কোনো ধরনের সে কার্যক্রমে ব্যর্থ হয়, বা ভীরুতার অপরাধী কোনো ধরনের কোনো একটা কাজে গেলে, ডিউটিতে গেল, সে এটা করবে না, ভীরুতা অপরাধে অপরাধী হলো, অথবা পুলিশ আসামি থানা নিয়ে শারীরিকভাবে নির্যাতন করলো। এই দেখেন, এই 1861 সালের আইন এখানে পুলিশ হেফাজতে থাকাকালীন শারীরিক নির্যাতন করা, এই একটা একটা লাইনের কারণে এখন দেখেন পরবর্তীতে 2013 সালে সম্ভবত আইনটি, পুলিশ হেফাজত যেটা, হেফাজত নিবারণ যে মৃত্যু যে আইনটি, সেটা কিন্তু হয়ে গেছে যে পুলিশ হেফাজত থাকা গেলে শারীরিক নির্যাতন করা যাওয়া যায়। শারীরিক নির্যাতনের একটা সংজ্ঞা আছে, যে নির্যাতন বলতে কি বোঝায়। আমরা হেফাজতে যখন পড়বো, হেফাজত নিবারণে আমরা দেখুন যে শুধু নির্যাতন বলতে কি বোঝায়। নির্যাতন মৌখিক ভাবে, তাকে ধরে মৌখিক ভাবে তাকে কটূক্তি করে, এটাও কিন্তু নির্যাতনের ভিতর চলে যাবে। যেমন আমরা পারিবারিক সহিংসতা বলছিলাম, ওইটার সাথে এটা না, বাট নির্যাতন যে শব্দটা, টর্চারিং, যে একজন মানুষ, একজন সাক্ষীকে, একজন আসামিকে যদি থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদও করেন, এটাও তো আপনি কিন্তু নির্যাতনের ভিতরে চলে যাবে, নির্যাতন আইনে বলছে। তো এখানে যদি পুলিশ হেফাজত থাকা গেলে কোনো অন্যায় ভাবে শারীরিক নির্যাতন, এটা তো 1861 আইন করছে। এই কয়দিন আগে সংশোধন করলো। এই যে আমি বারবার বলি যে সংশোধন, এই আইনগুলা কিন্তু রয়ে গেছে, কিন্তু আমরা এগুলো না জানার কারণে যে আইনগুলো কোনো পুলিশের অ্যাপ্লাই নাই, কোথাও কোনো নাই। সব জায়গায় বলা আছে পুলিশ শারীরিক আঘাত করতে পারবে না, পুলিশ মারধর করতে পারবে না। এখানে তো এই যে পুলিশ সেবা থাকা গেলে কোনো অন্যায় ভাবে, এই যে ধরে নিয়েছে ওয়ারেন্ট বলে, বগুড়ার যে ঘটনাটা, ধরে নিয়ে আসছিল, ধরে নিয়ে এসে কিন্তু যে মারধর করলো, পরে এরকম পিঠ ফোলা একদম অবস্থা বেগতিক, পরবর্তী করে গিয়ে তো পুরো এদেরকে সাসপেনশন করে ফেলছে। তাহলে কি, এগুলো তো বলাই রয়েছে, আইনে বলা রয়েছে। আইন আপনাকে দেওয়ার মানে আপনি আইন পড়বেন, আপনি জানবেন, সেটা অ্যাপ্লাই করবেন। আপনি জানার পরে যদি কাউকে এরকম করে, তাহলে তো আপনি আওতায় আসবেনই। যে সকল সুনির্দিষ্ট যে অভিযোগগুলো রয়েছে এগুলার অপরাধের কারণে কি, অবশ্যই আপনাকে আপনার আওতায় আসবে এবং জরিমানা হবে। এখানে যেটা বলছে যে এই আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে এটা 3-3 মনে রাখবেন। এটা এমসিকিউ আসা পরীক্ষায় 3 মাসের সমপরিমাণ জরিমানা এবং 3 মাস পর্যন্ত সশ্রম বিনাশের কারণ, 3-3 মনে রাখলে চলবে এখানে। এটাকে মনে রাখার জন্য আমি একটু এখানে পরীক্ষায় এটা আদৌ পুরো ধারাটা 29 ধারা বিধান আসে না। তবে এখান থেকে এই প্রশ্ন থেকে অনেক কোশ্চেন আসবে, মানে প্রতিবারই আসে এখান থেকে 29 ধারা থেকে 7-29, পিআরবি 434, 861, তারপর 861, এরকম কোন দিয়ে সেকশন দিয়ে, মানে এটার সাথে 29 সবসময় লাগাইতে হয়। আপনি অন্য সেকশন না দেন, 7-এর উপরে 29 দিতেই হবে। মানে আপনার যদি মনে হয় যে এর সাথে যে অপরাধটি গুরুতর, এমন একটা অপরাধ করছে যেটা হচ্ছে সাজা তার বাধ্য হয়ে গেছে, তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, এখানে 7টি পয়েন্ট রয়েছে। এভাবে এখান থেকে পরে খুব কষ্ট হয়ে যাবে, কয়েকবার রিডিং করেন, 5-6 বার। যেটা হচ্ছে প্রথম, যেটা বলছে কর্তব্যচ্যুতি, ভায়োলেশন অফ ডিউটি। আপনি যদি কোথাও যদি কর্তব্যচ্যুতি পাওয়া যায়, ভায়োলেশন অফ ডিউটির ক্ষেত্রে যদি ভায়োলেশন পাওয়া যায়, কোনো নিয়ম বা রেগুলেশন যদি আপনি স্বেচ্ছাকৃত অমান্য করেন, গাফিলতিপূর্ণ শৈথল্য দেখা করেন, এটা একটা অপরাধ হবে। উপযুক্ত বৈধ আদেশ ইচ্ছা মনে, আপনি ওই যে আমরা 23 ধারা করছি উপযুক্ত বৈধ আদেশ পালন করা, কিন্তু এখানে বলছে যদি ইচ্ছাপূর্বক ভাবে যদি অমান্য করে গাফিলতি পাওয়া যায়, সেটা এই 29 ধারা হবে। ওখানে বৈধ আদেশ পালন করবেন, 23-এ বলছে বৈধ আদেশ পালন করে বাধ্য, বাধ্য বলতে পালন করা, এটা আপনার দায়িত্ব। বাট এখানে যদি ওখানে যদি পালন না করে, তাহলে 29-এ কিন্তু আপনার সাজা হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল রাখবেন, প্রথম হচ্ছে কর্তব্যচ্যুতি, পরটা হচ্ছে বৈধ আদেশ যদি অমান্য করলে, ইচ্ছাকৃত উইলিংলি যদি এটাকে ডিসঅবে করলেন। আর পরেরটা বলছে, আমরা ওদিকে পড়ছিলাম কিন্তু যে
এই আইনে, পুলিশ আইনের যদি 9 ধারা বিধি লঙ্ঘন করে বিনা অনুমতিতে যদি কেউ অন্তত 2 মাসের নোটিশ না দেয় কর্মত্যাগ করে, বিনা অনুমতিতে যদি, এই যে কর্তৃপক্ষ বিনা অনুমতিতে অথবা অন্তত 2 মাস আগে নোটিশ দিয়ে কর্মত্যাগ করে দিলেন, আপনি নোটিশ দিলেন না, এর আগেই চলে গেলেন, এটাও একটা অপরাধ। সবই গুরু গুরু অপরাধ, গুরুদণ্ড। ছুটি গ্রহণ করার পর যদি ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কর্মে আপনি যোগদানে ব্যর্থ হয়েছেন, আপনি ছুটি শেষ হয়েছে বা এলএপি আর যাই যান না কেন, যদি নির্দিষ্ট সময় যে শেষ হয়ে থাকে এরপর আপনি ছুটিতে যুক্ত, অনেকেই যে অ্যাবসেন্ট থাকে। তারপর উপযুক্ত কর্ম ব্যতীত পুলিশের অন্য কাজে, যেটা আমরা এটা আগেও করছি, যে নিজ কর্ম ব্যতীত অন্য কোনো পুলিশের কাজে নিযুক্ত হওয়ার সুযোগ নেই। বিরুদ্ধর অপরাধে অপরাধী হওয়া, মানে এটা কাওয়ার্ডাইস একটা, বলে না যে এটা কোনো বিরুদ্ধর অপরাধে অপরাধী হওয়া। আর সর্বশেষ হচ্ছে পুলিশ হেফাজতে থাকাকালীন আশা অন্যায় ও শারীরিক নির্যাতন বা আঘাত করা। তবে তাকে বিচারকদের ম্যাজিস্ট্রেট সমক্ষে সোপর্দ করা চলবে। বিচারিত অপরাধ প্রমাণিত 3 মাসের সমপরিমাণ জরিমানা, অর্থাৎ 3 মাস সর্বোচ্চ সশ্রম, তিন তিন মনে রাখলে চলবে। এটা কিন্তু মনে রাখার যায় এখানে, যে পেনাল্টি হচ্ছে 3 মাস 3 মাস, যেটা আমরা 3 মাস, যেটা আমরা দেখলেন। ডিউটি, এক নম্বর হচ্ছে ডিউটি মনে রাখেন, এটা হচ্ছে ডিওএল ওয়ার এফ, ডল রফট মনে রাখবেন, ডল রফট মনে রাখার জন্য, ডল রফট এটাকে যদি মনে রাখতে চান, ডল রফট। যেমন আমরা ওখানে পড়েছিলাম ঐপনিকা, এখানে পড়বেন ডল রফট, ডিওএল ডল আর ও এফ টি, ডল রফট। 3 মাস, পাশে লিখবেন 3 মাস, মানে তিন তিন, তিন তিন মনে রাখলেই চলবে। তাহলে প্রথম হচ্ছে ডিউটি, তারপর হলো অর্ডার, তারপর লিভ, তারপর রিটার্ন, রিটার্ন, আদার জব, ফেয়ার, টর্চার, এগুলো একটু মনে রাখবেন। আস্তে আস্তে একটু ভেঙে দিচ্ছি আপনাদেরকে, একটু লিখে নেন সবাই। ডল রফ 29 ধারা মনে রাখতে হলে ডল রফট। তাহলে প্রথম হচ্ছে কি, একটু লেখা, লেখেন সবাই। নাজমুল আচ্ছা আসছে, স্যার। তালিম আসছে, মিয়া বাজিয়ার, আচ্ছা, তারপরে হলো কি? 3 মান্থ হুম, পেনাল্টি। পেনাল্টি, 3 মান্থ পেনাল্টি, এটা তো 3 মান্থ মনে রাখলে চলবে। এই যে সাজাগুলা, কিছু কি সাজা এমনি হয়ে যাচ্ছে, হয়ে যাবে, পড়তে পড়তেও হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ডল রফটা কি? এই যদি প্রশ্ন তো আসবে 29 ধারার বিধান থেকে আসবে। তো এখানে ডিতে এই ডিউটি, আপনার ইচ্ছা করে রফটে বলতেন, ডিউটি অফিসার। অফিসার ডিউটি করার পর আপনি জিডি নিচ্ছেন না, যে আপনার একজন অফিসার ইনচার্জ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন দিয়ে দিল যে এটা বিষয়টা দেখে জিডি নাও, আপনার বলেই দিছে, একজন সিনিয়র বলে দিছে যে আপনার ঘটনা সেটা জিডি দিলেন না। আর যেহেতু ফোন দিছে, ঘটনাটা জিডি করার মতো নয়, আপনি বলার কোনো বিধান পরে আপনি যে জিডি করতে পাঠাইছে, আপনি ঘটনাকে আহ, আপনাকে ওইটাকে আদারওয়াইজ কনভার্ট ইনটু আদার্স করার দরকার নেই। আপনি যে গেছে জিডি করার কোনো আহামরি কোনো বিষয় লাগে নাকি? টাকার লেনদেন জিডি করবেন না, জিডি কোর্টে পাঠাই দিবেন। আর এই টাকা লেনদেন কি হুমকি টুমকি হইতে পারে না? টাকা কি একবার সাক্ষ্য প্রত্যক্ষ ডকুমেন্টস নিয়ে আসছে যে টাকা চাইতে গেছে, লেনদেন ঠিক আছে, কিন্তু সে তো জিডি করা যায়, সে হুমকি টুমকি দিচ্ছে, টাকা পায়। এখন টাকা এক জিনিস, হুমকি আরেক জিনিস। কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে জিডি নিবেন না কেন, তখন কিন্তু এই যে যদি এরকম আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে এরকম, তখন উল্টা আপনিও ভিক্টিম হয়ে গেলেন। আচ্ছা, ওইটা হচ্ছে 23-এর পাশে, 29-এর পাশে একটু শব্দ লিখে নেন, ডল রফট। আচ্ছা, প্রথম হচ্ছে ডিতে হচ্ছে ডিউটি ভায়োলেশন, মনোযোগ দেন, কর্তব্যচ্যুতি যেটা। ডিউটি ভায়োলেশন মানে কর্তব্যচ্যুতি, মনে রাখে এইটুকু লিখতে হবে যে কর্তব্যচ্যুতি, 1 নাম্বার শর্ট করে লিখবেন নিজেকে। ডিউটি ভায়োলেশন এটা একটা। তারপরে ওতে হচ্ছে অর্ডার ডিসওবে, কি আদেশ অমান্য, কর্তৃপক্ষের আদেশ, একে সহজ ভাবে লিখবেন, এই যেভাবে বলতো সেভাবে লিখবেন নিজের মতো করে, এখন বইয়ের হুবহু লেখা যেভাবে লেখছে এটা লেখা দরকার নেই। অর্থ হচ্ছে কর্তব্যচ্যুতি বা ডিউটি ভায়োলেশন। অত হচ্ছে অর্ডার ডিসঅবেড, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য। অর্ডার ডিসঅবে মানে অমান্য করা, অর্ডারটা, যে তার আদেশটা। আচ্ছা, এল থেকে লিভ উইদাউট নোটিস, আপনি তো ছুটি গেলেন, ছুটি, আপনি ছুটি দেওয়ার পরে কি করলেন? আর ছুটি থেকে হাজির হইনি স্যার, হ্যাঁ, কিংবা চলে উইদাউট গেল। নোটিস, কাশি আর ভালো লাগে না। আচ্ছা, রিটার্ন। আচ্ছা, 2 মাসের নোটিশ রিটার্ন না দিয়ে লেট কর্মত্যাগ আফটার করলেন, লিভ। লিভ উইদাউট নোটিস, আপনি 2 মাসের নোটিশ না নিয়ে দিয়ে আপনি কর্মত্যাগ করে দিলেন। আর রিটার্ন দ্য লেটার আফটার লিভ, জনজার। রিটার্ন লেট আফটার লিভ মানে আপনি কি করলেন, ছুটিতে, ছুটি গেছেন কিন্তু আপনি কি তারপরে কি আহ, নির্দিষ্ট প্রতিপক্ষ। সময় যে হাজারের কথা যোগদানে ব্যর্থ হয়েছেন, রিটার্ন লেট আফটার লিভ, দেরি করছেন। আচ্ছা, এটা একটা এই আইনে চলে যাবে। আর কি কারণে এটা তো সময়টা অনেক সময় 6 মাস, 1 বছর, 2 বছর হইতে পারে এরকম জয়েন করে। আদার জব আনঅথরাইজ, আদার জব করার সুযোগ নেই, ওতে হচ্ছে আদার জব। আনঅথরাইজ মানে নিজ কর্ম হইতে অন্য কোনো করার সুযোগ নেই, আনঅথরাইজ। আচ্ছা, ফেয়ার, এই যে কাওয়ার্ডাইস, ভয়, আপনি কি, আপনি কোনো কাজ করতে গেলে ভয় পান, আপনি যে কর্তৃপক্ষ পাঠাইছে একটা কাজ, এটা কাজটা করে যাই, ভয়ে আপনি উল্টা চলে আসলেন।
বেআইনি সমাবেশে গেছেন, আপনি অস্ত্র অস্ত্র তো রেখা গন্ধে পালাইছেন। ভীরুতার অপরাধে অপরাধী হয়, যেটা বলছে কাওয়ার্ডাইস শব্দটা হচ্ছে ভীরুতা। যে কাওয়ার্ডাইস হচ্ছে ফেয়ার বা কাওয়ার্ডাইস, আপনি যেটা মনে রাখতে পারেন, এফ তো হচ্ছে ফিয়ার, এটা মনে রাখতে হবে। আর কাওয়ার্ডাইসটা যে ভীরুতা বোঝাইছে সরাসরি। আর টর্চার ইন কাস্টাডি, টিতে হচ্ছে টর্চার ইন কাস্টাডি, অর্থাৎ শারীরিক নির্যাতন। আপনি নিজের মতো করে লিখবেন, এখানে যে ব্যবস্থা ওখান থেকে যদি লেখেন তাহলে আপনার পরীক্ষা মনে থাকবে না। তাহলে তাহলে ডল ড্রফ, ডিতে হচ্ছে রিট অফ ভায়োলেশন, অথচ অর্ডার ডিসঅবে করবে। এল তো লিভ উইদাউট নোটিস, আর তো হচ্ছে রিটার্ন, রিটার্ন লেট অ্যান্ড আফটার লিভ। ও তো হচ্ছে আদার জব, আনঅথরাইজ। এফ তো ফের, এটা জাস্ট মনে রাখার জন্য সিরিয়াল ঠিক থাকে। আপনার যদি উল্টা পাল্টা হয়ে যায় কোনো সময় তাহলে তো কথাই নেই, কিন্তু আপনি যদি যখন যখন এটা মনে রাখবেন তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মানে সেন্টেন্স ছুটে যাক, ভাষাগত ছুটে যাক, কিন্তু আপনি এটা একটু মনে রাখবেন, ডল রফট। বুঝতে পারছেন? এগুলি প্র্যাকটিস করলে হয়ে যাবে, আপনার একটু প্র্যাকটিস করবেন সকালবেলা এগুলো কিছুই জিনিস। এরকম আর সারা বইয়ে মোটামুটি 8, 10, 12টা আমরা এরকম শর্ট ফর্ম পড়বো, এই 10, 12টা প্রশ্ন হয়ে যাবে। কৈফনিকা, তারপর আমরা এই যে সিপসোডেরা, তারপর ডল রফট আমরা এরকম পাবো। কৈফনিকা যেরকম এরকম পাবো আমরা, 10, 12টা পাবো। তারপরে আরো আছে। আচ্ছা। এই ধারাটা স্যার একেবারে এমন ভাবে মাথায় ঢুকছে, এটা আর হুম। মাথায় থেকে ভুলবে না স্যার। এই যে ওই না, পেনিকা এমন এটা ভাবে এটা ঢুকছে। এটা সবারই, আমি তো জানি যে এটা এই পর্যন্ত আদৌ কেউ পড়ায় না, এবার শর্ট ফর্মে কেউ বের করতে পারে না। ওইভাবেই পড়ায় যায়, ওইভাবে পড়া। আর ওইটা খালি উপনিকা মাথা থাকলে আপনি নিজে শুধু টিচারগিরি করার লাগবে সেটা না, আপনি নিজেকে জানার জন্য, এটা নিজেকে সেট করে রাখার জন্য। তাহলে ওই শব্দ মনে থাকলে পুলিশের তেইশের যে ক্লোজ গুলো আছে মনে থাকবে মনে করি। আর টিতে টর্চার ইন কাস্টাডি, বলেন তো শব্দগুলো। ডিতে ডিউটি ভায়োলেশন, ওতে অর্ডার, স্যার কি লেখেন এটা? কোনটা? ওই যে ওতে অর্ডার অর্ডার দিত। ডিসঅবেড, অবেড ডিস অবে মানে মান্য করা, ডিসঅবে অমান্য করা, আমার এখন ডিসঅবেড। ছোট দেখা যাচ্ছে না। না, স্ক্রিনটা বড় করে নিন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ডিতে স্যার হচ্ছে ডিউটি ভায়োলেশন, ওতে অর্ডার ডিসোবেইড, এলতে স্যার হচ্ছে লিভ উইদাউট নোটিস, আরতে রিটার্ন লেট আফটার লিভ, ওতে আদার জব আনঅথরাইজড, এসে ফেয়ার কাওয়ার্ডিস, তারপরে হচ্ছে টিতে হচ্ছে টর্চার ইন কাস্টডি। নাজমুল বলো তো, আজিজুল, নাজমুল বলো, নাজমুল বলো তো। আচ্ছা, আসলে স্যার ডিটে ডিউটি ভায়োলেশন, ওতে অর্ডার ডিসঅবে, হুম। এলতে লেফট উইদাউট নোটিশ, আরতে রিটার্ন লেট আফটার লিভ, ওতে আদার জব, এফতে ফিউ, ডিতে ফরসেন্ট অফ ইনকাস্টিডেড। স্যার আমি তো স্যার ক্লাসে এখনই ঢুকছি স্যার, বেশি সময় হয় নাই। আচ্ছা, অসুবিধা নাই। আমি আরে ডিউটিতে বিরোধী ছিলাম তো, সাব ইন্সপেক্টর ছিল এএসএ হয় হইতে নাই স্যার। পারে। এখন একটু তো পড়তে হবে। আমি বলবো স্যার। এই যে একটা শব্দ লিখছি দেখেন, আবেগ। ক্লাসের ভিতরে আরেকটা আবেগ। ক্লাসে চলে যাই। আবেগ মানে কি? আবেগে কিছু বলা, হ্যাঁ, মানে বেশি আবেগ। নেই। এই যে একটা দেখেন এই ক্লাসের ভিতরে আপনাদের, এটা একটা শর্ট ফর্ম। কাস্টডি। হ্যাঁ, এটা একটা শর্ট ফর্ম। আচ্ছা, ইয়ে কি তালিম আছে না? তালিম বলেন তো এই শব্দগুলো এখানে। হ্যাঁ, তালিমাকে ধরে নিই। স্যার ডিতে হচ্ছে ডিউটি ভায়োলেশন, ওতে অর্ডার ডিসঅ্যাপিয়ার্ড, এল এ লিভ উইদাউট নোটিশ, আর এ রিটার্ন লেট আফটার, ওতে আদার জবস, এফ এস এ ফেয়ার কার্ডিলেস, টিচ দ্য ট্রুথ ইন কাওয়ার্ডাইজ দরকার নাই, কার্টি। আপনার ফেয়ারটা মনে রাখেন, কাওয়ার্ডাইজ মানে ভীরুতা। কিছু কিছু এখানে ক্লাসে, এই যে সারা বই থেকে যদি আমি এই পুরা 1 বছর যদি 100 শব্দ মুখস্থ করাইতে পারি তাহলে মনে করবো যে কিছু ইংরেজি শিখছেন, সমস্যা নাই। কালকে রাত পর্যন্ত, কাল 2টা পর্যন্ত পড়ছি, 44 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি, সেই 7টা থেকে শুরু করছি, এর ভিতরে অনেক কাজ করছি, খাইছি, পড়াশোনা গেছে। 44 পৃষ্ঠা আজকে আপনাদের শেষ করে বাকিটা শেষ করি, 54 পৃষ্ঠার কি পড়তেছি।
আচ্ছা, এখানে এই যে আবেগ দেখেন, দেখা যায়। যায়। হ্যাঁ দেখেন। পুলিশ কোন কোন ক্ষেত্রে গুলি করতে পারে? এই তিনটা শর্ট ফর্ম এটা। পুলিশ কোন কয়টা ক্ষেত্রে গুলি করতে পারে? তিনটা স্যার। তিনটা। এই যে আবেগ মনে রাখবেন, আবেগ শব্দটা মনে রাখলেই চলবে, এটা পাশে লেখা রাখেন, এই ক্লাসের ভিতরে একটা ঢুকাই দিল আবেগ। বলে আবেগ দিয়ে চলে না, কারণ আবেগ, আবেগ হচ্ছে সহায়তা কি, কোন কোন ক্ষেত্রে গুলি করতে পারে? নিজের জীবন আত্মরক্ষা। আর প্রথম হচ্ছে আত্মরক্ষা। রক্ষা। বেআইনি সমাবেশ। আত্মরক্ষা, পেত বেআইনি সমাবেশ, গত গ্রেফতার। এই তিনটা ক্ষেত্রে পুলিশ গুলি করতে পারে। আবেগ, আবেগ শব্দটা মনে রাখলে জ্বরে সব ভুলে যায় যে কয়টা ক্ষেত্রে আত্মরক্ষা, বেআইনি সমাবেশ, আর হচ্ছে আসামি গ্রেফতার। লাস্টের আসামি আসামি গ্রেফতার গ্রেপ্তার। মানে অনেকেই যে বলি, প্রশ্ন করে যে কয়টা ক্ষেত্রে গুলি করতে হয়? খালি কয়টা ক্ষেত্রে এটা ভুলে যায়, যে আবেগটা মনে রাখেন তো, এই তিনটা শব্দ আছে, তিনটা ক্ষেত্রে গ্রেফতার করবেন। আত্মরক্ষা, বেআইনি সমাবেশ আর গ্রেফতার। এরকম 15-16টা আমাদের শর্ট ফর্ম আছে, তো এমনি প্রশ্ন মুখস্থ করা লাগবে না, এটা এমনি হয়ে যাবে পরীক্ষা হলে। আত্মরক্ষা হচ্ছে আপনার কত থেকে দিবেন, 96 থেকে 42, 96 থেকে 100 পর্যন্ত 6 আছে, পর্যন্ত। 6। আর বেআইনি ওই যেটা হচ্ছে বেআইনি 27, সমাবেশ, 127 থেকে 132। না কিসের বেআইনি সমাবেশ, আপনার হচ্ছে 154, 50, 56, 57 বেআইনি সমাবেশের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেটা। আর হচ্ছে আর ওগুলো তো গ্রেপ্তার, বেআইনি সমাবেশে তো ওনার 147, 46 এগুলা দিবেনি, 43 ওগুলো তো প্রশ্নের ধরন অনুযায়ী। আর গ্রেপ্তার করবে 46-এর 3, গ্রেপ্তারটা আসামি গ্রেপ্তার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি দেখলাম? এই ডলরফট, সবাই একটু বলেন তো, ডলরফট, ডিওএল, ডল ডল ডলরফট। ডলরফট মনে থাকবে, ডলরফট হচ্ছে। ডলরপ। কারো কাছে বললে যে ডল রেপ কি, ও বুঝবেই না, কিন্তু এগুলো নিজের মতো করে প্র্যাকটিস করবে যত। তাহলে ডল রেপ তে ডিতে ডিউটি ভায়োলেশন অথবা অর্ডার ডিসওবেড, এল তে লিভ উইদাউট নোটিস, আর তে রিটার্ন লেট আফটার লিভ অথবা অর্ডার আদার জব, এফ তে ফিয়ার, টি তে টর্চার। এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে এমসিকিউ দেখি আমরা, 29 ধারা অনুযায়ী নিচে কোনটি কর্তব্যচ্যুতির অন্তর্ভুক্ত হবে? কোনটি? নিয়ম বা রেগুলেশন অমান্য করা, এখানে যে অনুমতি ছাড়া অন্য কাজে যোগদান, ছুটির পর যোগদান না হওয়া, বিরতা, এগুলো না। নিয়ম বা রেগুলেশন ইচ্ছে অন্তর্ভুক্ত। উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ ইচ্ছাকৃত অমান্য করে, এটি কি অপরাধ? আমাদের সম্বন্ধ। আদেশ অমান্য। কত মাসের নোটিশ ছাড়া কর্মত্যাগ করলে 29 দ্বারা প্রযোজ্য হবে? কত দ্বারা, কত সুন্দর, কত দ্বারা নোটিশ অমান্য করলে? 2 মাস। 2 মাস। আচ্ছা, ছুটি শেষে যৌক্তিক কারণ ছাড়া কাজে যোগদান না দেখে কি বলা হয়? যোগ, কর্মচ্যুতি, না, যোগদান ও ব্যর্থতা। ব্যর্থতা। অনুমতি ছাড়া পুলিশের কাজ রেখে অন্য কাজে যুক্ত হওয়া অপরাধ কি? অবশ্যই অনুমোদিত কাজে নিযুক্ত। অবশ্যই অপরাধ। ডিউটিতে ভীরুতা প্রদর্শন কোন অপরাধ হিসেবে গণ্য হবে? বীরত্বের অপরাধে। হুম। হেফাজতে আসামির অন্যায় শারীরিক নির্যাতন করলে কোন ধারা প্রযোজ্য? 29 দ্বারা। এটা শুধু যদি পুলিশ আইন বলে পুলিশ আইন 29 হবে, আবার অন্যান্য হেফাজত বলে অন্য চলে যাবে। 29 দ্বারা অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ কত মাসের কারাদণ্ড হতে পারে? 3 মাস। গুড, 3 মাস পেনাল্টি। আর 29 ধারা অনুযায়ী কোন ধরনের কারাদণ্ড প্রদান করা যেতে পারে? সশ্রম, বিনাশ্রম, উভয় দণ্ড, সবগুলো? উপর। সবগুলাই উভয়দণ্ড, সশ্রম, বিনাশ্রম দুইটাই কথা বলছে, সবগুলো। 29 ধারা আওতায় পুলিশ সদস্য কার সামনে সোপর্দ করতে হবে? জেলা পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। আমরা গতকাল 30 ধারাটা পড়ছিলাম, 30 ধারা পড়ছিলাম। এই ক্লাসের একটা লিঙ্ক দিব, সবাই কেউ চলে যায় না। 30 ধারাটা গতকাল হয়ে গেছে, ভিডিও দেখে নিই, ভিডিও রাতে আমি ছেড়ে দিচ্ছি। 31 ধারাটা বলছিলাম কি, পুলিশের কর্তব্য যে জনসমাগম স্থলে বা শৃঙ্খলা স্থানে পুলিশের দায়িত্ব কর্তব্য কি? পুলিশের কর্তব্য হবে জনসড়ক, প্রধান হাট বাজার, ল্যান্ডিং প্লেস বা জনসভা রক্ষা করা, এগুলা যেখানে লোকজন সময় ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, সেগুলো ওয়াচিং করা। এগুলা একটা পুলিশের দায়িত্ব কর্তব্য, ভেরি ইম্পর্টেন্ট বলছিল পুলিশের কর্তব্য। এখানে পার্ট বাই দিছি, কিন্তু আপনারা এবার এটা পড়বেন, জনসাধারণ চলাচল স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব, এটা বলছে এখানে। যে একটি দ্বারা হচ্ছে জনসাধারণের চলাচল স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষা করে পুলিশের দায়িত্ব করতে হবে, এটা একটি গতকাল পর্যন্ত পড়াইছিলাম আপনাদের, এটা নিয়ে কিছু নাই। এটা মনে হয় আপনাদের কালকে এমসিকিউটা দেখায়নি। যে একটা বলছে যে একটি ধারা অনুযায়ী পুলিশের কোন জায়গায় শৃঙ্খলা রক্ষা করবে? জনসড়ক, রাস্তা, প্রধান পথ, ল্যান্ডিং প্লেস, জনসংস্থান। আর একটি ধারা অনুযায়ী পুলিশের কোন পরিস্থিতি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাখে? সেটা হচ্ছে জনসভা, মিছিল, ধর্মীয় প্রার্থনা সভা, এগুলো একটু খেয়াল রাখবে, শৃঙ্খলা দায়িত্ব রাখে।
এবং লোকজনের সমাগম ঘটে এরকম কোনো কিছু খেয়াল রাখবেন। 32 ধারা ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। এমসিকিউ 32 ধারা, এই যে আমরা যে পূর্ববর্তী যে 3টা ধারা পড়ছেন, 30, 31, এই এখন 32, 3টি ধারা, এটার একটা ধারা। এখন এই যে লাইসেন্স টাইসেন্স যাই কিছু দিছে, কেউ মানতে চাচ্ছে না। পূর্ববর্তী ধারা অনুসারে আদেশ অমান্য বা লাইসেন্স শর্ত লঙ্ঘনের শাস্তি হচ্ছে 32 ধারা। কেউ যদি মানে এখানে যাদের কাছে পুলিশ, জেলা পুলিশ সুপার, সহকারী জেলা পুলিশ সুপার লাইসেন্স শর্ত যদি তারা দিছিল, যে শর্ত কিন্তু জনসভায় যারা উপস্থিত ছিল বা যারা লাইসেন্স শর্ত ভঙ্গ করে মিউজিক ব্যবহার জনসভা মিছিল করার ক্ষেত্রে সেটা কি করছে, লাইসেন্স শর্ত ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে কত টাকা জরিমানা হতে পারে? অবশ্যই। তাহলে সেই ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 200 টাকা জরিমানা গুনতে বাধ্য হবে। আই রিপিট, 32 ধারা হচ্ছে অর্থাৎ 32 এবং 31। আই রিপিট, 30 পুলিশ দেওয়া কর্তৃক যে আদেশ মানতে বিরোধিতা করে, আদেশ তারা মানল না অথবা লাইসেন্স শর্ত ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সামনে 200 টাকা জরিমানা করবে। এই 32 ধারা। এক কথা হচ্ছে 32 ধারাটা হচ্ছে যে পুলিশ অফিসার প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন। আই রিপিট, পুলিশ সুপার প্রদত্ত লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তাদের কি 200 টাকা জরিমানা। এই 200 টাকা জরিমানাটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে, দোষী সাব্যস্ত হলে 200 টাকা। এটা হলো আপনার এমসিকিউ আরবি পরীক্ষা। বুঝতে পারছেন তাহলে? নাজমুল বুঝতে জি পারছো? স্যার। স্যার, এই হ্যাঁ। মানে এই যে দেখছেন যে স্যার। কোনো ব্যক্তি পূর্ববর্তী 3টি ধারায় 30, 31 আদেশ মানে নাই, এর জন্য এটা স্যার এই শাস্তিটা পাবে স্যার হ্যাঁ, ওই। হ্যাঁ, যে লাইসেন্স ওখানে তো 30 তো লাইসেন্সের বিধান বলছে যে কে কে লাইসেন্স দিবে, কারা দিবে, কোন কোন রাস্তাতে চলবে, কোথায় কোন কারণে লাইসেন্স দেবে বলা আছে, লাইসেন্সে বাধ্য করবে কি, এগুলো ওখানে তো আর শর্ত ভঙ্গ লেখা নেই। বাট লাইসেন্স নেওয়ার একটা বিধান বলা হয়েছে 30-1, 2, 3। হ্যাঁ, এখানে জনসভায় কারাগার নেই, ওখানে ওখানে তো লঙ্ঘনের, কেউ যদি লঙ্ঘন করে এই ক্ষেত্রে 32 ধারা অনুযায়ী ব্যবস্থা নেই। আর ওই ক্ষেত্রে আমরা ওখানে জনসমাবেশে যদি আহ, যারা বৈধ জনসমাবেশের যে বিষয়গুলো রয়েছে আমরা এই দিকটা এখনই দেখবো আমরা, যেটা গতকাল পড়াইনি, এটা আমরা আচ্ছা লিখছি আচ্ছা টাইপ। ওইটা একটু দেখাই নিলাম যে ওখানে 30-এর যদি শর্ত লঙ্ঘন করে 32,000 সাজা হবে। বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখবেন যে 30-এর কেউ যদি লঙ্ঘন করে, বিধান লঙ্ঘন করে যে লাইসেন্সটা সেখানে 32 ধারা অনুযায়ী তার ব্যবস্থা হবে। এটা একটু নিয়ে গেলাম ওখানে। আচ্ছা, এখানে একটু দেখেন। কালকে ক্লাস করছিলেন? স্যার, ওই যে আমি তো স্যার ট্রেন্ডিং এ আছি স্যার, ওই যে আজকে শেষ স্যার ট্রেন্ডিং, ওই যে কালকে ওইখানে যে ছিল ওদের করতে পারিনি স্যার, ডাকছিল। আচ্ছা, মনোযোগ। ঠিক আছে, আমি স্যার ক্লাস আচ্ছা, নিয়ে ক্লাস নিচ্ছি স্যার রিপিট সকালে। ক্লাসটা করে নিন। 30-এর ক, মনোযোগ দেন। ভেরি ইম্পর্টেন্ট। এটার সাথে 30-এর শর্ট আইফেন ক পরীক্ষা আমাদের এটার জন্য আসবে পরীক্ষায়। ভালো করে মুখস্থ করেন, এটা লাগবে আপনাদের। বারবার বলতেছি যে 30-এর কটা হচ্ছে রিটেন পরীক্ষার জন্য। এখানে যেটা যাই থাকুক না কেন, মনোযোগ দেন। আমরা যে লাইসেন্সের শর্ত, হয় যে একটু আগে বললাম 32-এ যে লাইসেন্স শর্ত ভঙ্গ করলে যে তার শাস্তির ব্যবস্থা রয়েছে 200 টাকা জরিমানা। এখানে দেখেন, এখানেও যে প্রথম প্রশ্ন হচ্ছে এই লাইসেন্সের এই যে শোভাযাত্রা, মিটিং মিছিল, বেআইনি সমাবেশ, দাঙ্গা যাই কিছু থাকবে কেন, এখন অবশ্যই যদি কেউ শর্ত ভঙ্গ করে যে শান্তিভাবে সুন্দরভাবে বৈধ সমাবেশ হচ্ছে, এখন এই ক্ষেত্রে লাইসেন্স শর্ত ভঙ্গ করলে কাকে, এই যে প্রথম হচ্ছে আপনার খেয়াল রাখবেন, প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেটের কথা লিখবে। লাইসেন্সের শর্তভঙ্গ হলে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা ইন্সপেক্টর, এই বা অফিসার ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ, এই শব্দগুলো আসছে। ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা ইন্সপেক্টর বা থানার অফিসার ইনচার্জ শোভাযাত্রা বন্ধ করে দিতে পারে। এবং ওখানে যারা অবস্থান করছেন, ওখানে যারা যোগদান করছেন, এদেরকে সকলে ছত্রভঙ্গ আদেশ দিতে পারেন। আই রিপিট, যদি প্রশ্ন আসে যে শোভাযাত্রা ভঙ্গ করার নির্দেশ কে কে দিতে পারেন, প্রথম হচ্ছে ম্যাজিস্ট্রেট, তারপর পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার কিংবা থানার ওসি। এখন বন্ধ করে দিতে পারেন এবং এই শোভাযাত্রা বন্ধ করে দিতে পারেন। এবং শুধু বন্ধও করবেন না, সকলকে ছত্রভঙ্গ রাখা, একটা হলো শোভাযাত্রা ভঙ্গ, যে বলে আপনারা এখন বন্ধ করবেন, এটা দুইটা বিষয় খেয়াল রাখবেন এখানে। কথার মারপ্যাচ, কথার মারপ্যাচটা কি, যে এখানে একটা জায়গায় সমাবেশ হচ্ছে, এখন ওখানে যায়, যেমন আমরা প্র্যাকটিক্যালি পাইছি যে এখানে হচ্ছে, দেখেন এই কি বলে, এই প্যান্ডেল টানায় ওয়াজ চলতেছে, এখন হঠাৎ করে আসছে যে এটা বন্ধ করে দিতে হবে। তো ওখানে বন্ধ করে দিতে হবে, বলে না যে জাস্ট করে দেবে। এখানে অনেক প্যান্ডেলে অনেক লোকজন, ওখানে যদি হুজুর আছে বা যারা আছে ওখানে যায়, যদি আপনি লাঠি চার্জ শুরু করে দেন, সেটা না, বলছে বন্ধ করে দাও। যাই দেখবেন যে তাদের টাইম ছিল 2টা বন্ধ, সে 5টা বন্ধ চালাইতেছে, টাইম ওভার। তাহলে আপনি জাস্ট বলছে শোভাযাত্রা বন্ধ করে দিতে বলছে। এখন তারা যদি বন্ধ না করে, শর্ত লঙ্ঘন করে, তাহলে আপনি তাদের অ্যারেস্ট করবেন, তাকে ধরবেন, সমস্যা নেই। এবং ওখানে যোগদান যারা করছে তাদেরকে আপনার ছত্রভঙ্গ আদেশ দিতে হবে। এখানে দুইটা বিষয়, একে 30-এর 1
দুইটা বিষয়, একটা ছত্রভঙ্গ করার বন্ধ করার আদেশ দিতে পারেন, আর একটা ওখানে যারা যোগদান করছে তাদেরকে ছত্রভঙ্গ আদেশ দিতে পারেন। এটা একটু খেয়াল রাখবেন। দুই ভেরি ইম্পর্টেন্ট। এখন একে যারা যারা যোগদান করলো, তারা সমাবেশ করলো, এখন এই যে সমাবেশে যে আদেশগুলো দেওয়া হয়েছে, এই আদেশ পালনের ছত্রভঙ্গ হয়তো তারা অস্বীকার করে, যে আপনারা যে উদ্দেশ্যে এখানে আসছেন, আপনারা আপনার নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট আপনার ইয়াতে আবেদন করেন, বা নির্দিষ্ট ইয়াতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। আপনারা এখানে সমাবেশ করতে পারবেন না, এখানে জনসম্মুখে, এখানে এখানে হচ্ছে, জনদুর্ভোগ হচ্ছে, আপনারা এখান থেকে চলে যান। এখন তারা যদি ডেসপার্স হতে যদি ছত্রভঙ্গ হতে অস্বীকার করে যে আমরা হব না, এই যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, তাহলে এই যে বৈধ জনতা যে যারা রয়েছে, যদি বৈধই ছিল, কিন্তু তারা যদি ডেসপার্স না হয়, ছত্রভঙ্গ কিন্তু অস্বীকার করে, সেটা অবৈধ জনতা বলে বিবেচিত হবে, বা বা ঘোষিত হবে। পরীক্ষা আসবে, অবৈধ জনতা কাকে বলে। তো অবৈধ জনতা কাকে বলে, অবৈধ জনতা তো বেআইনিতে সমাবেশের সংজ্ঞা পড়ছেনি, সেখানে তো বলছে, বেআইনি সমাবেশ সংজ্ঞাই বলছে। আপনার ওখান থেকে নিয়ে আসবে যে এটা হলো অবৈধ জনতা। আবার যদি বৈধ জনতা, বৈধ জনতা হচ্ছে আপনার লাইসেন্স নিয়ে, শর্ত নিয়ে যদি তারা সুন্দরভাবে মিটিং মিছিল করে, সেটা বৈধ জনতা। কিন্তু যখনই তারা বৈধ জনতা নিয়ে কোনো আহ, তারা কোনো এই সরকারি সম্পত্তি বা অন্যান্য যে ক্ষতিগুলো করবে, তখনই সেটা বৈধ জনতা থেকে অবৈধ চলে যাবে।